কি হলো? বাইরে যান, আমি চেঞ্জ করব। কেন বাইরে যাব কেন? তুমি আমার সামনেই চেঞ্জ করো। আর আমি তো তোমার বর, দেখলে কিছু হবে না। চাপ নিও না, চিল। ফোন টিপতে টিপতে বলল আদ্র। চাপ দিয়ে বলছেন চাপ নিও না? আপনি বার হবেন নাকি আমি আপনাকে টেনে রুম থেকে বের করে দিব? দেখুন, আমার কিন্তু অনেক বেশি শীত লাগছে। এভাবে ভেজা কাপড়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তাই নাকি? তুমি আমায় টেনে বার করে দিবে? ওকে, চেষ্টা করতে পারো। আর তখন আমার লুঙ্গি ধরে টান দিচ্ছিলে, আমার মনে আছে। এখন তার শোধ নেব আমি। আমি এখান থেকে এক চুলও নড়ব না। পারলে আমার সামনেই করো, হয়তো এভাবেই ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকো। আরে, ইয়ানা কিছু বলতে গিয়েও বলল না, কেননা ও জানে আদ্র যে তেরা এখান থেকে একটুও নড়বে না। কেন যে ও তখন লুঙ্গি ধরে টানতে গেলাম কে জানে। একেই হয়তো বলে নিজের বিপদ নিজে ডেকে আনা। এখন কি করব? বেশিক্ষণ তো এভাবে থাকাও যাবে না, ভীষণ শীত লাগছে। কিছুক্ষণ ভেবে ইয়ানা ঠিক করলো ও এখানেই চেঞ্জ করবে, কেননা এখন কোনো রুম খালি নেই, সবাই গোসল করে এসে চেঞ্জ করছে। এই ভেজা কাপড়ে রোজার রুমেও যাওয়া যাবে না। ওখানে হয়তো শিলা আর রোজা নানুর কাছে থেকে গল্প শুনছে। অজ্ঞতা, এখানেই ওনার সামনে চেঞ্জ করতে হবে। আবার ইয়ানা কিছু একটা ভেবে হুট করে আদ্রর সামনে চলে আসলো, তারপর নিজের একটা ওড়না দিয়ে আদ্রর চোখ বেঁধে দিল। কাজটা এত তাড়াতাড়ি করেছে যে আদ্র কিছু বুঝে ওঠার আগেই চোখ বাঁধা শেষ। আরে, এটা কি করছো? ছাড়ো, চোখ বাঁধছো কেন? একদম চুপ করে বসে থাকেন। আপনি বলেছেন যে আপনি এ রুমে থাকবেন, কিন্তু কিভাবে থাকবেন সেটা নিতান্তই আমার ব্যাপার। ওকে মিস্টার আদ্র চৌধুরী? এই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চিটিং করছো তুমি। কিসের চিটিং? হ্যাঁ, চুপচাপ লক্ষ্মী ছেলের মতো বসে থাকুন। ইয়ানা আদ্রর চোখ বেঁধে দিয়ে তারপর দরজা বন্ধ করে দিয়ে আসলো। আর এদিকে আদ্র লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসে মিটিমিটি করে হাসতেছে, কেননা ওর মাথার মধ্যে কী চলছে সেটা ওই ভালো জানে। ইয়ানা গ্রামে এসে শাড়ি কম পরেছে, অবশ্য বাসায় ও শাড়ি জমায় বেশি পরতো। ও আদ্রর দিকে দিয়ে পিছনে হয়ে দাঁড়িয়ে কেবলই নিজের জামার চেনটা খুলেছে, তারপর আস্তে আস্তে গা থেকে জামা খুলতে লাগলো। কিন্তু ওর কোনো ধারণাই নেই ওদিকে আদ্র চুপি চুপি চোখের বাঁধন হালকা একটু সরিয়ে হা করে ইয়ানার চেঞ্জ করা দেখছে। ইয়ানার চেঞ্জ করা শেষে হলে পিছনে ঘুরে দেখলো আদ্র আগের মতোই চোখ বাঁধনে নিয়ে চুপ করে বসে আছে। ও গিয়ে আদ্র চোখ থেকে ওড়নাটা খুলে নিজের গায়ে জড়িয়ে নিল। দিন হয়ে গেছে, আপনি এখানে বসুন, আমি এগুলো ধুয়ে শুকাতে দিয়ে আসছি। এই বলে ইয়ানা চলে গেল। আদ্র বাধ্য ছেলের মতো মাথা ঝাঁকিয়ে বসে থাকলো। তারপর ইয়ানার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসি দিয়ে বলল, মিসেস বক বক, তুমি বুঝতেও পারলে না। তোমার অগোচরেই তোমার সব কিছু দেখে নিয়েছি। গ্রামের সবাই আনন্দ করে 4 দিন কাটিয়ে আবার নিজের গন্তব্যে চলে এসেছে সবাই। ইয়ানাদের গ্রাম থেকে আসার আজ 1 সপ্তাহ হলো। আদ্র তো গ্রাম থেকে এসেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। অফিসে অনেক কাজের চাপ। সেই সকালে যায় আর মাঝরাতে ইয়ানা ঘুমানোর পর বাড়ি ফেরে। ইয়ানার সাথে কমই দেখা হয়। গ্রাম থেকে এসেই ইয়ানা একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আর অফিসে যায় না। এজন্য আরও দেখাও হয় না আদ্রর সাথে। তবে আজকে ইয়ানা একটু সুস্থ, আর আজকেও ওদের বিয়ের 6 মাস হলো। তাই আদ্র ভাবলো আজকে ইয়ানাকে একটা সারপ্রাইজ দেবে, কেননা এতদিন কাজের চাপে মেয়েটার সাথে সময় কাটানো তো দূর, ভালো করে কথাও বলা হয়নি। তাই আজকে আদ্র ভেবেছে যে অফিস থেকে ফিরে ইয়ানাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাবে আর প্রথমবারের মতো ওকে প্রপোজ করবে। তাই কল কেটে দিয়ে একটা রেস্টুরেন্টে সব কিছুর ব্যবস্থা করতে বলল। ইয়ানা আজকে একটু ভার্সিটিতে গেছে, অনেক দিন যাওয়া হয় না, তাই আজকে গিয়েছে। রোজাকে সাথে নিয়ে গিয়েছে। ওরা ক্লাস করছিল, তখনই আদ্র ইয়ানাকে কল দিল, কিন্তু ও ক্লাসে থাকায় ফোনটা ধরতে পারল না। পরে ক্লাস শেষে বাইরে এসে দেখলো আদ্রর কল। ইয়ানা রোজাকে বলে একটু সাইডে গিয়ে আদ্রকে কল দিল, কিন্তু আদ্র কল কেটে দিয়ে ব্যাক করলো। ক্লাসে ছিলে বুঝি, এই জন্য ফোন ধরতে পারোনি? আদ্র কণ্ঠ শুনে ইয়ানার জমে থাকা অভিমান ইঞ্চি ইঞ্চি করে বাড়তে লাগলো। এতদিন ইগনোর করে এখন আসছে দরদ দেখাতে। আচ্ছা, মানলাম মানুষের কাজ থাকতেই পারে, তাই বলে এমন করবে? কাজ পেয়ে নিজের আপন বউকেই ভুলে যাবে? আজকে যে আমাদের বিয়ের 6 মাস হলো, সেটাও বোধহয় ভুলে গেছে। বলবো না কথা, দেখি উনি কি করে। কি হলো, ফোন রিসিভ করে কথা না বলে চুপ করে আসো কেন? কেউ কি মুখে টেপ লাগিয়ে দিয়েছে নাকি মিসেস বক বক? কেন ফোন দিয়েছেন? ও আচ্ছা, ভুল করে দিয়েছেন নাকি? বুঝেছি। মনে হয় অন্য কাউকে দিতে গিয়ে আমাকে দিয়ে ফেলেছেন, তাই না? আমি ঠিক বুঝতে পেরেছি। বাবা, এত অভিমান! তা বরকে বুঝি অনেক ভালোবাসো?
সেই জন্য বরের একটু ব্যস্ততা মেনে নিতে পারছো না? মোটেও না। কেন ফোন দিয়েছেন বলুন? শোনো, আজকে সকাল সকাল বাসায় গিয়ে রেডি হয়ে থাকবে, ওকে? তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় যাবেন? আমার বিয়ের অনুষ্ঠান, বুঝেছো? সুন্দর করে সেজে থাকবে। আমি অফিস থেকে ফিরেই নিয়ে যাব। একদম বাজে কথা বলবেন না, ওকে? আর আপনি তো অনেক ব্যস্ত, তাহলে আমাকে নিয়ে কোথায় কিভাবে যাবেন? সেটা তোমার না ভাবলেও চলবে, ওকে? এত বেশি কথা না বলে যেটা করতে বললাম সেটা করবে। আর এখন রাখছি, কাজ আছে। আর হ্যাঁ, সাবধানে বাসায় যাবা। আর বাসায় পৌঁছে আমাকে ফোনে একটা মেসেজ দিয়ে দিবে, নয়তো আমি টেনশনে থাকবো। ওকে, রাখছি। এই শোনেন, যা কেটে দিল। এই লোকটা এমন কেন? নিজের বলা শেষ হতেই ফোন কেটে দিল। চটাং করে ফোন দিয়ে ফটাং করে কেটে দিল। একটুও ধৈর্য নেই লোকটার। মাঝে মাঝে মন চায় ওনাকে। কিরে, এভাবে একা একা বকবক করছিস কেন? আর কাকে কি বলছিস? কে ফোন দিছিল? আরে মিস্টার আত্র ফোন দিয়েছিল, বলল সন্ধ্যায় যেন রেডি হয়ে থাকি, আমাকে নিয়ে কোথায় যেন যাবে। কোথায় যাবে? কোথায় যাবে জানি না, আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম যে কোথায় যাবে, তখন কি বলল জানিস? বলল যে ওনার বিয়ের অনুষ্ঠানে। কি খারাপ লোক ভাব একবার। কি বললি কুত্তা? তুই আমার বান্ধবী হয়ে আমার ঘর ভাঙতে চাইছিস? তোকে ধরে তো উত্তম মাধ্যম দেয়া উচিত। তোকে তো ইয়ানার কিছু একটা মনে পড়তে ও একটা দুষ্ট হাসি দিয়ে বলল, এই জানিস আকাশ ভাইয়ার নাম মনে হয় কারোর প্রেমে পড়েছে, আমাকে বলছিল। কি 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 বলছিল তোকে? বল বল। আর উনি কার প্রেমে পড়েছিলে? তোকে কি কিছু বলেছে? ছবি দেখিয়েছে? আরে থাম থাম, এতগুলো প্রশ্ন একবারে করলে উত্তর দেবো কেমনে? আর আকাশ ভাইয়া প্রেমে পড়লে তোর এত কি? হ্যাঁ, তুই এত শুনতে চাচ্ছিস কেন? না না না, কিছু না। তুই বরং আয়, আমি গেলাম, আমার একটা কাজ আছে। এই বলে রোজা চলে গেল। এই কোথায় যাস? দাঁড়া, আমিও যাব। যা, চলে গেল। তবে দিয়েছি প্যাচ লাগিয়ে। কত বড় সাহস, বলে কিনা আমার বরের আবার বিয়ে দেবে। এখন বোঝ ঠেলা। তুই এখন আকাশ ভাইকে যেয়ে ধুবি, এখন দেখ মজা। আরে মিস্টার আত্র, আমায় আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এভাবে চোখ বেঁধে আমি পড়ে যাব তো, চোখটা খুলে নিন। কেন, আমার উপর বুঝি বিশ্বাস নেই তোমার? থাকবে না কেন? আপনার উপর আমার অনেক বেশি বিশ্বাস আছে। তবে আমি কিন্তু আপনার উপর অনেক বেশি রেগে আছি। তাই বুঝি? ওকে। আদ্র ইয়ানাকে ধরে নিয়ে গিয়ে একটা টেবিলের সামনে দাঁড় করালো। তারপর ইয়ানার পিছনে দাঁড়িয়ে ওর চোখের বাঁধন খুলে দিতে ইয়ানা আদ্রকে রাগ করা শুরু করলো। তারপর যখন সামনে তাকালো তখন তো মুখটা হা হয়ে গেছে। এত কিছু ইয়ানা খুশি হয়ে দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। তারপর কিছু বলার জন্য পিছনে তাকিয়ে দেখলো আদ্র নেই। ওমা, উনি আবার কোথায় গেল? ইয়ানার ভাবনার মাঝেই দেখলো আদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তারপর নিজের পিছন থেকে একটা বড় সড়ো টেডি বার করে সামনে এনে ধরে বলল, হেই মিসেস পক পক, তুমি কি আমার বাচ্চার মা হবে? প্লিজ হ্যাঁ বলে দাও। যদি না বলো না, তাহলে কিন্তু বিনে হিসেবে ধরে বাচ্চার মা বানিয়ে দেবো। আরে এটা কি? আপনি আমায় প্রপোজ করছেন নাকি হুমকি দিচ্ছেন, কোনটা? আর এভাবে কি কেউ কাউকে প্রপোজ করে? মানুষ কেউ কাউকে প্রপোজ করতে গেলে বলে যে উইল ইউ ম্যারি মি, বা আরো অন্য কিছু বলে। আর আপনি কি বললেন? সোজা আপনার বাচ্চার মা হওয়ার অফার দিলেন। তাও যদি না বলি তাহলে নাকি বিনা হিসাবে ধরে বাচ্চার মা বানিয়ে দেবেন। এটা কেমন কথা? মগের মুল্লুক নাকি? শোনো, কে কি করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সবাই যা করছে সেটাই যদি আমিও করি, তাহলে আর হয় নাকি? আমি হলাম সবার থেকে আলাদা, এই জন্য আমার প্রপোজ করার স্টাইলটাও আলাদা। আর আমি তোমাকে বিয়ের অফার দেবো কেন? তুমি আমার অলরেডি বিয়ে করা বউ। এই 6 মাসে অনেকবার বাসরও করেছি, তাই আর বিয়ের অফার করলাম না, সরাসরি বাচ্চার মা হওয়ার অফার করলাম। এখন তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো, পা তো ব্যথা হয়ে গেল। যদি প্রপোজ অ্যাকসেপ্ট না করি তাহলে কি করবেন? ইয়ানা বুকে দু হাত গুজে ভাব নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, কি? জি, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম না। ওকে, ক্যান্সেল। তা বাপি বাড়ি যাও। শখ কত আমাকে ওনার বাচ্চার মা হওয়ার অফার দেয়। কি? তুমি আমি রিজেক্ট করলে? আর্দ্র চৌধুরীকে রিজেক্ট করলে? জীবনে প্রথম কোনো মেয়েকে প্রপোজ করলাম, সেও আবার আমার বউ, সেই তুমি আমায় রিজেক্ট করলে। এখন আমি কি করব? তবে ব্যাপার না,
আমিও দেখতে এতটাও খারাপ না। এখন আমি ইচ্ছে করলে মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারি। কি এত বড় সাহস আপনার? নিজের আপন বউয়ের সামনে দাঁড়িয়ে অন্য মেয়েকে প্রপোজ করার কথা বলছেন? আর আমি আপনার প্রপোজ অ্যাকসেপ্ট করব কিভাবে? অলরেডি বাচ্চার মা বানিয়ে দিয়ে এখন ঢং করে বলছে তুমি কি আমার বাচ্চার মা হবে? এই, এক মিনিট। তুমি কি বললে? বাচ্চার মা মানে? আপনি তো দেখছি বড্ড বোকা। এখনো বুঝতে পারেননি আমি কি বলছি? সত্যি বাবা হতে চলেছেন, তাও এখনো বুঝতে পারছেন না? কি হলো এমন হাদার মতো দাঁড়িয়ে আছেন কেন? আরে কি হলো, বাবা হওয়ার কথা শুনে কি রোবট হয়ে গেছেন নাকি? আদ্র কিছু বলছে না, শুধু ফ্যালফ্যাল করে ইয়ানার দিকে তাকিয়ে আছে, যেন ও কোনো ঘোরের মাঝে আছে। চারপাশে কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। তারপর যখন ওর হুঁশ ফিরল তখনই জলদি করে ইয়ানাকে জড়িয়ে ধরে পাশে থাকা চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছি। আমি বাবা হব? রিয়েলি? এটা ভাবতেই কেমন জানি লাগছে আমার মধ্যে। ওহ ইয়ারা, তুমি আজকে তো আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখ দিয়েছো। আমি ভেবেছি আজকে আমি তোমাকে সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি তো আমাকেই জীবনের সব থেকে বড় সারপ্রাইজটা দিলে। আমাকে বাবা হওয়ার সুখ দিয়েছো। ইয়ানার কপালে চুমু দিয়ে বলল, এক মিনিট, আচ্ছা তুমি আমাকে আগে বলনি কেন? আরে আমি তো জানতে পেরেছি কয়দিন আগে। ভেবেছি আমাদের 6 মান্থ বিবাহ বার্ষিকীতে আপনাকে বলে সারপ্রাইজ দিব। আর এই খবরটা আমি আপনাকে কিভাবে দিব? বিয়ের 6 মাসের মধ্যেই আমায় প্রেগনেন্ট করে দিয়েছেন। এটা বলা যায়? লজ্জা লাগে না বুঝি? ওলে বাবা, আমার বই দেখি লজ্জাও আছে। কই, আগে তো জানতাম না। এই একদম মজা নেবেন না। আর দেখেছেন কত রাত হয়ে গেছে, চলুন বাড়ি যাই, আমার শীত লাগছে। ও, তোমার শীত লাগছে? আগে বলবে না। আহারে, আমার বেবিটারও মনে হয় শীত লাগছে, দাঁড়াও। এই বলে আদ্র নিজের গায়ের থেকে কোটটা খুলে ইয়ানাকে পরায় দিল। বাবা, বেবি না আসতেই বেবির প্রতি এত ভালোবাসা? তাহলে তো বেবি বাইরে আসলে আমাকে চিনতেই পারবেন না। আর শুনুন, বেবি না আমার পেটের মধ্যে ভালো আছে। আর ও তো এখনো পেটের মধ্যে একটা ছোট্ট ভ্রূণ। মাত্র বয়স কেবল কয়েকদিন হয়েছে, ওর কিভাবে শীত লাগবে? তবুও তো লাগতেও পারে। তুমি বুঝবে নাকি ওর শীত লাগছে কি লাগছে না? আমি ওর বাবা, তাই আমি বুঝতে পারি ওর শীত লাগছে। দাঁড়াও, আমি ওকে জিজ্ঞেস করি। এই বলে আদ্রর ইয়ানার পেটের সাথে কান লাগিয়ে কিছু শুনতে চেষ্টা করলো। ইয়ানা অবাক চোখে আদ্রকে দেখছে। যে মানুষটা এত শক্ত, সবসময় মুড়ে চলে, সে আজকে এত ছেলে মানুষ হয়ে গেল। সত্যি একটা কথা, ছেলে যখন শোনে যে সে বাবা হবে তখন যে নিজেই ছেলে মানুষ হয়ে যায়, বাচ্চামি করে। এখন ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। হঠাৎ ইয়ানার পেটের মধ্যে গুড়গুড় শব্দ করে উঠল। আদ্র খুশি হয়ে অনেকটা উত্তেজিত হয়ে বলল, এই গানা দেখো, বেবির পেটের মধ্যে থেকে কেমন শব্দ করছে। ও বুঝতে পেরেছে যে ওর বাবা ওর সাথে কথা বলতে চাইছে, তাই ও এমন শব্দ করছে। বাবা হওয়ার খুশিতে আপনার মাথা গেছে। ওটা বেবির শব্দ না, আমার খিদে পেয়েছে তাই পেটের মধ্যে গুড়গুড় করছে, বুঝেছেন? খুশিতে বুদ্ধি শুদ্ধি সব গরু চড়াতে গেছে। ও, তোমার খিদে পেয়েছে? সরি গো, আমার মনেই ছিল না। দাঁড়াও, আমি এখনই ব্যবস্থা করছি। তারপর আদ্র নিজের হাতে ইয়ানাকে খাইয়ে দিল। খাওয়া শেষে ইয়ানা বলল, আচ্ছা রাত তো অনেক হয়েছে, এবার আমাদের বাড়ি যাওয়া উচিত, নয়তো সবাই চিন্তা করবে। না, কেউ চিন্তা করবে না, আমি সবাইকে বলে দিয়েছি। এসো আমার সাথে। উম, না না, তুমি থাকো, আমি আসছি। এই সময় তোমার বেশি হাঁটলে চলবে না, যদি পড়ে যাও। এই বলে আদ্র ইয়ানাকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে গেল। সারাক্ষণ ইয়ানা শুধু আদ্রকেই দেখে যাচ্ছে। একটা ম্যাচিউর ছেলে হঠাৎ করে কেমন বাচ্চামো করছে। আদ্র ইয়ানাকে নিয়ে ওদের বাড়ি চলে আসলো। তারপরে ইয়ানাকে কোলে করে নিঃশব্দে বাড়ির মধ্যে চলে আসলো। আস্তে করে দরজাটা বন্ধ করে দিয়ে ইয়ানাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে ওদের রুমে চলে গেল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। ইয়ানা রুমে গিয়ে তো হা হয়ে গেল, কেননা পুরো রুমটা সুন্দর করে সাজানো, যেন আজকে ওদের বাসরটা ঠিক তেমন করে। রুম সাজানো দেখে ইয়ানা অবাক হয়ে চারিদিকে দেখতে দেখতে বলল, যখন আমি আর তুমি বাইরে ছিলাম তখন আমি ভাইয়া আর আকাশকে বলেছিলাম যেন আমাদের রুমটা সাজিয়ে রাখে, তাই ওরা এসব করেছে। চলো তাহলে শুরু করা যাক। কি? কেন? আমাদের বাসর। আর আর বেবি, তুমি কিন্তু চোখটা অফ করে রেখো, কেননা বাবা এখন তোমার মাম্মামকে আদর করবে। ওই লক্ষ্মীটি হয়ে ঘুমিয়ে পড়ো শোনা।
কথাটা বলে আদ্র ইয়ানার পেটে একটা চুমু দিল। ইয়ানা অবাক হয়ে আদ্রকে প্রশ্ন করলো, আপনি কাকে বলছেন কথাগুলো? কেন? আমার বেবিকে। ও তুমি বুঝবে না, এটা আমাদের বাপ বেটির কথা। জোরে চেঁচিয়ে বলে উঠল ইয়ানা। মাথাটা কি একেবারেই গেছে? মাঝরাতে এইভাবে চিৎকার করছো কেন? চুপচাপ থাকো। আদ্র ধমক শুনে ইয়ানা ঠোঁটে আঙুল দিয়ে চুপটি করে থাকলো, আর আদ্র ইয়ানাকে নিয়ে খাটে শুইয়ে দিল। 2 বছর পর। সে কি, তোমরা এখনো রেডি হওনি? ওদিকে তো বিয়ে শুরু হয়ে যাবে। আর আপনার মুখে গায়ে এসব কি? আমি আপনাকে বলেছিলাম আরশিকে রেডি করাতে, আপনি তা না করে নিজে ভূত সেজে বসে আছেন কেন? আরে আমি কি করব? আমি তো ওকে রেডি করাতেই এসেছিলাম, কিন্তু মাঝখান থেকে তোমার মেয়ে আমাকে ভূত সাজিয়ে দিল। এই 2 বাপ বেটি মিলে আমায় পাগল করে দেবে। বেশি না, 20 মিনিট সময় দিচ্ছি, জলদি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসেন, আমি আরশিকে রেডি করাই দিচ্ছি। তুমি জানো না আমি একা রেডি হতে পারি না? তাই তুমিও চলো আমার সাথে ওয়াশরুমে। আর সীমা আমার, তুমি এখানে একটু বসো, ওকে? আমি তোমার মাম্মামকে রেডি করিয়ে আনি। এই বলে আদ্র ইয়ানাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আরশি ফুকলা দাঁতে বাবা মায়ের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। পরশ তার কিউটি পাইকে ডাকতে এসে দেখলো আরশি বিছানার উপর খেলনা দিয়ে খেলছে আর হাসছে। কেন যেন পরশের সেই হাসিটা পছন্দ হলো না। ভুরু কুচকে আরশির সামনে গিয়ে দাঁড়ালো। পরশকে দেখে ছোট আরশি তার ছোট ছোট ইঁদুরের মতো দাঁতগুলি বার করে মিষ্টি করে একটা হাসি দিল। পরশ আরশির হাসি দেখে একটু বাঁকা হাসি দিয়ে আরশির হাতে একটা চিমটি কাটলো। অমনি আরশির হাসি মুখটা কান্নায় রূপান্তরিত হয়ে গেল। ফোলা ফোলা গাল বেয়ে পানি পড়তে লাগলো, সাথে চিৎকার করে ফুপিয়ে কান্না তো আছেই। আরশি এভাবে কান্না করা দেখে পরশের মুখে গম্ভীর মুখে হাসি ফুটে উঠল। মেয়ের কান্নার আওয়াজ শুনে ইয়ানা আদ্র দুজনেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ইয়ানা মেয়েকে কোলে নিয়ে তার কান্না থামানোর চেষ্টা করতে লাগলো। শ্যাম, আর সে কাঁদছে কেন? ও কি পড়ে গিয়েছিল? না তো চাচু। তাহলে ও কাঁদছে কেন? কি জানি চাচু, তোমাকে আর কিউটি পাইকে জলদি নিচে ডাকছে, বিয়ে শুরু হতে চলেছে, আমি গেলাম। পরশ যাওয়ার আগে আরশির দিকে তাকিয়ে দেখলো ইয়ানার বুকের সাথে মিশে আছে, আর তার থেকে ফুপিয়ে উঠছে। সাদা ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেছে। পরশ ইয়ানার দিকে এগিয়ে গিয়ে আরশির গালে সুন্দর করে একটা পাপ্পি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রোজা বধূ বেশে বসে আছে অনেকক্ষণ হলো। সেই একইভাবে বসে আছে, কিন্তু আকাশের আসার কোনো খবর নেই। হ্যাঁ, আজকে রোজা আর আকাশের বিয়ে ছিল। রোজা চলে আসার কিছু মাস পর ওর বাবা মা এসে ওকে মানিয়ে নিয়ে যায়। তার কিছুদিন পর আকাশ রোজাকে প্রপোজ করলেও রোজা তা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কেননা রোজা তো মনে মনে আকাশকে ভালোবাসতো। তারপর অনেক ঝড়ঝাপটে পেরিয়ে অবশেষে ওদের বিয়েটা হলো। দরজা খোলার শব্দে রোজার হুঁশ ফিরল, দেখলো আকাশ দৌড়ে রুমে ঢুকলো। বাবা, বড় বাচ্চা বেঁচে গেছে। এগুলো মেয়ে নাকি এক একটা লেডি গুন্ডা? পকেটটা পুরো ফাঁকা করে দিয়েছে। আমার একটা ভাইও আমাকে সাহায্য করলো না, সব কটা এক একটা মির্জাফর। কথাগুলো বলে আকাশ রোজার কাছে আসলো। তারপর বিছানায় বসে রোজার হাত ধরে বলল, জানো তো জান, শুভ কাজে দেরি করতে হয় না। মানে? ওহ, বুঝতে পারছো না? আসো বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আসলাম কেন? আরশি তো রুমে একা আছে। তাতে কি, আমরা কি দূরে নাকি? আমরা তো ব্যালকনিতে বসে আছি। জানো তো ইয়ানা, আবার না আজকে আমাদের বাসরের কথা মনে পড়ছে। সেই ঝগড়া, বাহ! তবে যাই বলো, তুমি কিন্তু অনেক ঝগড়ুটে। কি? মোটেও না, আমি অনেক ভালো মেয়ে, আপনার মতো খবিস না। এই মিষ্টি মেয়েটাই তো আমার একমাত্র বউ। অনেক ভালোবাসি মিসেস বকবক। আমিও আপনাকে অনেক ভালোবাসি মিস্টার আদ্র। আদ্র ঘাড়ে মাথা রেখে বলল ইয়ানা। আর এখানেই শেষ হলো ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। এই ভালোবাসা চিরজীবনের জন্য থাকবে আমৃত।